হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে রেলওয়ে এক্সামের জন্য যে স্পেশাল ক্লাসগুলি চলছে, আজকে ক্লাস নাম্বার 10। তো ক্লাস নাম্বার 10-এ আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স। অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব যে প্রশ্নগুলো বিগত বছরে এসছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা রেলের পরীক্ষা দাও তারা সবাই জানো বিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ অংশ রেলের এক্সামের জন্য। অনেক নাম্বার কিন্তু এই বিজ্ঞান অধ্যায় থেকে আসে। এবার বিজ্ঞানের অনেকগুলো পার্ট থাকে, বিভিন্ন পার্ট থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমাম পার্টগুলোকে কভার করা। যে প্রশ্নগুলো এসছে এক্সামে সেই প্রশ্নগুলোকে যেমন তোমাদের সলভ করানো, তেমনি কি কি আসতে পারে যে ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেইগুলোকে করানো। অবশ্যই এই ধরনের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলোকে কভার করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং যে কটা ভিডিও জিএস সম্পর্কে আসতে চলেছে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের দেখা উচিত। তাহলে কিন্তু এই জিএস সম্পর্কে তোমাদের যে ধারণা থাকবে সেগুলোকে ক্লিয়ার হবে। আমি সাধারণত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে করানোর চেষ্টা করাবো এবং এর সাথে সাথে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যে এক্সামগুলি আসছে তার জন্য, সেগুলোকেও আমি কভার করব আমার ভিডিওর মাধ্যমে। এবং সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞানের অঙ্ক, সেগুলোকেও আমি কভার করাবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে। যদি কেউ নতুন হয়ে থাকো তাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অঙ্ক, জিআই সাথে জিএস অর্থাৎ জিকে সম্পর্কিত অর্থাৎ পুরো এক্সাম প্যাটার্ন পার্ট সম্পর্কিত তথ্য জানার জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্ত ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো। এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন বা কোনো অঙ্ক সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে তোমাদের কি অসুবিধা রয়েছে বা কোনো জিনিস তোমরা করতে পারছো না, কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। আমি চেষ্টা করব সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেওয়া। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান ক্লাস, যেটা প্রথম রেলওয়ে এক্সামের জন্য শুরু হচ্ছে। সেটা শুধুমাত্র রেলওয়ে এক্সামের জন্য না, চ্যানেলের প্রথম বিজ্ঞান ক্লাস। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, আমি প্রশ্ন অনুসারে সেগুলোকে সলভ করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সেই ধরনের, এবং সেগুলোকে ডিটেলসে বলার চেষ্টা করব যাতে সেই সম্পর্কে অন্য কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারো। সমস্ত কিছু ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে দেখো এবং সমস্ত কিছুকে নোট ডাউন করার চেষ্টা করো। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। তো বিজ্ঞানের প্রথম ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলার আছে। তো বিজ্ঞানের প্রথম ক্লাস অর্থাৎ বিজ্ঞানটা কি জিনিস এবং বিজ্ঞানের কোন কোন ভাগগুলো এক্সামে আসে। দেখো, আমরা বিজ্ঞান বলতে আমরা দুই রকম বিজ্ঞান সাধারণত বুঝি, ছোটবেলার থেকে যেটা দেখে এসেছি। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান। এই দুই ধরনের বিজ্ঞানের প্রশ্ন নিয়ে কিন্তু সমস্ত ধরনের এক্সামে আসে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যেগুলো ম্যাট্রিক লেভেলের এক্সাম রয়েছে বা 10+2 যে লেভেলের এক্সাম রয়েছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি 8, 9, 10 এগুলো বিষয় নিয়ে আসে তোমাদের সাধারণত যেগুলো পড়েছে। আর যেগুলো একটু উপরের দিকে আছে, গ্রাজুয়েট লেভেল বা টেকনিশিয়ান পরীক্ষা আছে, সেগুলো হচ্ছে 11, 12 এর কিছু মানে অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন এখান থেকে এসে থাকে। বেসিক লেভেলের প্রশ্ন থাকে, কিছু অল্প কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এসে থাকে। তো যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি কথা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু রেলের এক্সামে এসেছে। এই ধরনের প্রশ্ন কি আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। তো আজকে আমি শুরু করছি প্রথমে যে ভিডিওর যে অধ্যায় দিয়ে আমি বিজ্ঞানে শুরু করছি সেটা হচ্ছে একদম প্রথম জিনিস ভৌত বিজ্ঞানের। তাহলে ভৌত বিজ্ঞানের পার্টটা দিয়ে শুরু করছি, কারণ বিজ্ঞানের মধ্যে তোমরা অনেকেই জানো ভৌতবিজ্ঞান সব থেকে ডিফিকাল্ট বিষয়, এর মধ্যেই কিন্তু অনেক কিছু জড়িত আছে। তো এখানে কটা প্রশ্ন রয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে
বল চাপ সম্পর্কিত প্রশ্ন। এগুলো কিন্তু এক্সামে এসছে, বিগত যে এক্সামগুলো রয়েছে এখান থেকে। আমি সাধারণত যে এক্সামগুলোকে আমি দেখছি, যে এক্সামগুলোকে, সেগুলো হচ্ছে আগের যে এনটিপিসি এক্সামটা হয়েছে সেটা 2016 সালে যেটা হয়েছে সেটা, এবং সাথে গ্রুপ ডি এক্সাম দেখছি, দুটো গ্রুপ ডি এক্সাম রয়েছে সেই গ্রুপ ডি এক্সাম। অর্থাৎ এর থেকে 16 সালের পর থেকে যে রেলে যে এক্সামগুলো হয়েছে, গ্রুপ ডি হোক, সাথে এনটিপিসি হোক এবং টেকনিশিয়ানই হোক, সমস্ত ধরনের প্রশ্নগুলো আমি দেখি। এখান থেকেই কিন্তু আমার সাজেশন তৈরি হচ্ছে। আর আরেকটা বিষয় বলা হয়েছে, যারা টেকনিশিয়ান পরীক্ষা দেবে তাদের কিন্তু এই প্রশ্নগুলোর বাদেও কয়েকটি কিছু টেকনিশিয়ানের প্রশ্ন কিন্তু তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো সেইগুলোর দিকেও পরবর্তী আস্তে আস্তে যাব। তো ফার্স্ট যে শুরু করব সেটা হচ্ছে বিজ্ঞানের বিষয়, ভৌত বিজ্ঞান, যেগুলো এক্সামগুলো যে প্রশ্নগুলো এসছে এক্সামে সেগুলোকে শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয়। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে যে রাশি মাপা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ওজন। স্প্রিং তুলার সাহায্যে কোনো বস্তুর ওজন মাপা হয়। ধরো কোনো বস্তুর ওজন মাপি যেটা, সেটা কিন্তু স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এবার ওজনটা মানে কি? বস্তুর ভার হতে পারে। এবার কথা হচ্ছে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এই একটা প্রশ্ন এখান থেকে থাকতে পারে। তাহলে বস্তুর ভার আর ওজন কিন্তু একই জিনিস, তাহলে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়, যেটাকে ওজন বলা হয় অ্যাকচুয়ালি। আর বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে বলতে পারি বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। দেখো, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। তবে এই প্রশ্নটার সাথে সাথে আমাকে এটাকেও পড়ে রাখতে হবে, যাতে রিলেটেড রয়েছে যেহেতু। তাহলে বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, আর বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তাহলে একদম সিম্পলি দুটো প্রশ্ন আমরা জেনে গেলাম। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এতে বলা হয়েছে 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে। দেখো, 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে, এই অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে যে পৃথিবীর অভিকর্ষ টান কত। পৃথিবীর অভিকর্ষ টান বলতে কি বোঝায়? ধরো আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, গাছ আছে, কোনো বস্তু রয়েছে। এই যে বস্তুগুলো পৃথিবী একটা নিজস্ব বল দ্বারা আকর্ষণ করে রয়েছে, যে বল দ্বারা পৃথিবী এই সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে বা আকর্ষণ করে রয়েছে, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। আর একটা জিনিস তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকে, তাহলে মহাকর্ষটা কি? আচ্ছা, মহাকর্ষ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে, তাহলে সূর্য কোন বল দ্বারা পৃথিবীকে এইরকম নিজের দিকে আকর্ষণ করছে? সেটা হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষ, আর পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে টানছে সেটা হচ্ছে অভিকর্ষ। আশা করি এরপরে তোমাদের এই জিনিসটা গোলাবে না। এবার মহাকর্ষ আর অভিকর্ষ দুটো জিনিস তো আমাদের বোঝা গেল। এবার কথা হচ্ছে তাহলে পৃথিবী কত বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে টানে। তাহলে আমরা বলতে পারি কোনো 1 কেজি ভরের কোনো বস্তু যদি হয়, পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে 9.8 নিউটন। এই নিউটন হচ্ছে বলের একক। এই বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। এবার হচ্ছে এই যে একক জিনিসটা রয়েছে না, এই একক জিনিস কিন্তু আমাদের মুখস্থ করতেই হবে, কারণ একক কিন্তু এক্সামে আসে। এবার একক দুই প্রকার হয়, একটা হচ্ছে এসআই, একটা সিজিএস। আমি অবশ্যই ক্লাসের মাধ্যমে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে আমি করাবো। তোমাদের কাজ হচ্ছে এগুলোকে নোট ডাউন করে রাখা এবং পার্ট পার্ট করে তোমাদের সেগুলোকে মুখস্থ করা। এবার কথা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে 9.8 নিউটন। এবার আমাদের এখানে বলেছে তাহলে 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করছে। তাহলে আমরা সহজেই অ্যান্সার দিতে পারবো, এই 9.8 ইন্টু 5 যদি গুণ করি তাহলে দাঁড়িয়ে যাবে 49। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। দেখো, ইজিলি ভাবে এই প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি। তাহলে এরকম 5 কেজির জায়গায় যদি 2 কেজি 3 কেজি যাই থাকুক না কেন, আমাদের কাজ হচ্ছে 9.8 এর সাথে গুণ করে দেওয়া। তাহলে এত কেজি ভরের বস্তুকে পৃথিবীটা নিজের দিকে টানছে। এবার তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন সলভ করতে পারবে, যেমন তোমার ওজন অনুসারে। ধরো তোমাদের কোনো ব্যক্তির ওজন হচ্ছে 50 কেজি, তাহলে 50 কেজি কোনো বস্তুকে পৃথিবী কত বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে? তাহলে 50 ইন্টু 9.8। দেখো, সহজভাবেই আমরা এটাকে করতে পারবো। তাহলে ইজিলি এই জিনিসটাকে সলভ করতে পারছি। অবশ্যই এটাকে ইন্ডিকেট করে রেখো এবং এটাকে
তোমরাকে প্র্যাকটিস করো। নেক্সট যেটা বলেছে প্লাবতার একক কি। দেখো প্লাবতার একক কি, প্লাবতা মানে কি। এবার কথা হচ্ছে আমাদের তাহলে জানতে হবে প্লাবতা মানে কি। তাহলে এই প্লাবতা মানে হচ্ছে ধরো কোনো বস্তু জলে ভেসে রয়েছে, এই ভাসনশীলতাই হচ্ছে প্লাবতা। এবার কথা হচ্ছে এই প্লাবতা বলটা কি। প্লাবতা বল হচ্ছে ধরো একটা কোনো বস্তুকে জলের মধ্যে তোমরা ফেলবে, ফেলার পরে ওই বস্তুটা কিছুটা জলকে অপসারিত করছে। এবার বস্তুটা ভেসে থাকছে কি করে, নিশ্চয় নিচের দিক থেকে কোনো একটা চাপ তৈরি হচ্ছে, তবেই তো বস্তুটা ভেসে থাকছে। এবার নিচের দিক থেকে যে ঊর্ধ্বমুখী একটা চাপ তৈরি করে যে তরল, সেটাই হচ্ছে প্লাবতা। অর্থাৎ নিচের দিক থেকে চাপ তৈরি করার ফলে যদি ওই বস্তুর চাপ এবং নিচের দিকের চাপ সমান হয়ে যায় তাহলে একটা বস্তু ভেসে থাকে। এবং প্লাবতা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে ঊর্ধ্বমুখী যা চাপ তৈরি করছে এটাই হচ্ছে প্লাবতা। তাহলে প্লাবতা সম্পর্কে তো আমাদের ধারণা হলো। তাহলে প্লাবতা বল কি, যে বল দ্বারা নিচের দিক থেকে অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা তরল, যে কোনো তরল বা আমাদের জল বলতে পারি, যে নিচের দিক থেকে যে চাপ তৈরি করছে, যে বলটা প্রয়োগ করছে, সেটাই হচ্ছে প্লাবতা বল। এই প্লাবতা বলের একক কি, দেখো প্লাবতার সাথে বল যুক্ত রয়েছে, তাহলে আমরা জানি বলের একক কি নিউটন, অর্থাৎ প্লাবতা বলের একক হচ্ছে নিউটন। দেখো একদম ইজি জিনিস, আমরা যদি রিলেশন করি তাহলে কিন্তু খুব সহজেই জানতে পারবো। তাহলে আশা করি প্লাবতা সম্পর্কে একটা ছোট্ট ধারণা তোমাদের দিতে পারলাম। প্লাবতা অনেক বড় জিনিস, কিভাবে একটা বস্তু ভাসে জলে, কিভাবে ডুবে যায়, এই পার্টগুলো কিন্তু প্লাবতার মধ্যে পড়ে। আমি আস্তে আস্তে কিন্তু প্রশ্ন অনুসারে তোমাদের জিনিসগুলোকে আলোচনা করতে থাকবো। তাহলে একটা ছোট্ট সাধারণ বললাম প্লাবতা কি, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে হচ্ছে পারদের ঘনত্ব কত। তাহলে পারদ তো আমরা সবাই জানি, পারদ হচ্ছে কোনটা, দেখো থার্মোমিটার, আমাদের যে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি, এই থার্মোমিটারে কিন্তু পারদ ব্যবহার করা হয়। এই যে পারদ রয়েছে, ওই পারদটাকে একটা ঘনত্ব থাকে। এবার কথা হচ্ছে ঘনত্ব কি জিনিস। এবার ঘনত্ব হচ্ছে এমন একটা বিষয়, সেটা কিন্তু যে কোনো বস্তুর আমরা ওটাকে পরিমাপ করতে পারি, অঙ্কও দিতে পারি এই ঘনত্ব থেকে। তাহলে ঘনত্ব বের করার সূত্রটা কি হবে সেটাকেও আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের। ঘনত্ব বের করার সূত্রটা কি, ঘনত্ব বের করার সূত্র হচ্ছে ভর বাই আয়তন। অর্থাৎ যে কোনো বস্তু তোমাদের যদি ঘনত্ব বের করতে হয়, তাহলে ওই বস্তুর ভর দিয়ে, ভরকে আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু ঘনত্ব বেরিয়ে চলে আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা অবশ্যই নোট ডাউন করে রেখো যে ঘনত্ব বের করার সূত্র হচ্ছে ভর বাই আয়তন। এইভাবে আমরা ঘনত্বকে নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে পারদের ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব। পারদের ঘনত্ব আমাদের অবশ্যই মুখস্থ করে রাখা উচিত, 13.6 গ্রাম পার সেমি কিউব। এই যে গ্রাম পার সেমি কিউব আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে পারদের কিন্তু ঘনত্বের একক এসআই পদ্ধতিতে, এটা তোমরা ইন্ডিকেট করে রেখো। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি, ঘনত্বের একক এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হবে হচ্ছে গ্রাম পার সেমি কিউব। দেখো এইগুলো জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, একটার থেকে আরেকটা প্রশ্ন কিন্তু বেরিয়ে আসছে, প্রশ্নের ভেতর কিন্তু প্রশ্ন থাকে, এগুলোকেও কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো। তাহলে এখান থেকে জানতে পারলাম ঘনত্বের একক কি, এসআই পদ্ধতি ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। ঘনত্বের সূত্র কি, ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন। এবার কথা হচ্ছে আগের অনেকগুলো 4টে প্রশ্ন আমি দিয়েছি, 4টে প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অনেকগুলো পার্ট এখান থেকে কিন্তু আমি ক্লিয়ার করলাম। আশা করি এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের পরবর্তীতে আর কোনো ডাউট থাকবে না। এবার দেখো নেক্সট প্রশ্নে কি বলা রয়েছে। দেখো আজকে ভিডিওর পরবর্তী প্রশ্নগুলো, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে তরলের চাপ নির্ভর করে, কার উপর নির্ভর করে, তরলের ভরের উপর, তরলের আয়তনের উপর, না তরলের গভীরতার উপর। তাহলে এই সম্পর্কে কিছু কথা প্রথমে বলে নিই, তারপরে এই প্রশ্নের অ্যান্সারে আসছি। প্রথম কথা হচ্ছে তরলের চাপ। দেখো তরলের চাপ সাধারণত একটা তরল মানে যে কোনো জায়গায় রাখতে পারো, ধরো একটা বোতলে রাখলে বা গামলায় রাখলে বা একদম পুরো ফ্ল্যাট কোনো থালার উপর রাখলে, বিভিন্ন জায়গায় রাখতে পারো। এবার রাখার পরে আমাদের দেখতে হবে যে কিভাবে এই যে তরলটা অংশগ্রহণ করেছে তার চাপটা কোথায় বেশি। এবার আমাদের এই প্রশ্নের অ্যান্সার অনুসারে আমরা বলতে পারি, এটাকে সাধারণত আমি উদাহরণ সহকারে যদি প্রথমে বলি, ধরো একটা বোতলের মধ্যে তরল রাখা হলো, একটা বোতলটা কেমন হবে, এরকম লম্বা টাইপের একটা বোতল রাখা হলো, আর একটা গামলার মধ্যে রাখা হলো। এবার বোতলের একদম তলদেশে একটা ছিদ্র করা হলো আর গামলার তলদেশে ছিদ্র করা হলো। তখন কিছুক্ষণ পর দেখতে পাবে
যে বোতলের তলদেশ থেকে যে ছিদ্র করা হয়েছে তার থেকে জলের যে স্পিড ওটা কিন্তু বেশি তুলনামূলক ওই গামলাতে রাখা যে নিচে যে ছিদ্রতে গামলাতে যে জল রাখা হয়েছে তার নিচে যে ছিদ্র করা আছে সেখান থেকে জল বেরোনোর পরিমাণ থেকে। তাহলে যখন কোনো বস্তুর উচ্চতা যত বাড়ছে চাপ কিন্তু ততই বাড়বে। চাপ যদি বাড়ে তবেই কিন্তু জলের স্পিডটা বাড়বে, চাপ যত কম থাকবে তত কিন্তু জলের স্পিডটা কমবে। তাহলে এটা হচ্ছে একটা সাধারণ পরীক্ষা, এর মাধ্যমে বলতে পারি যে তরল কিভাবে চাপ তৈরি করে। তাহলে উচ্চতা যত বাড়বে, অর্থাৎ তুমি যতই সরু বস্তু হোক না কেন তার যদি উচ্চতা বেশি থাকে, অর্থাৎ তাকে যদি অনেকটা বড় লম্বাটে কোনো জিনিস নেওয়া হয় তার চাপ সবসময় বেশি থাকবে যতটা আয়তনের দিক থেকে তুমি কোনো কিছু রাখবে। তাহলে বলতে পারি তরলের চাপ অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে তরলের গভীরতার উপর বা তরলের উচ্চতার উপর নির্ভর করে থাকে। তরলের উচ্চতা মানে যত উঁচুতে তরল রাখা হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তরলের গভীরতা মানে হচ্ছে দেখবা যে জলে তরলে অর্থাৎ সমুদ্রের জলের চাপ কিন্তু সব থেকে বেশি তুলনামূলক আমাদের পুকুরের জল বা কোনো একটা ডোবাতে জল রাখা হয়েছে সেই তুলনায়। তাহলে যেখানে গভীরতা বেশি থাকবে সেখানে তরলের চাপ কিন্তু বেশি থাকবে। নেক্সট প্রশ্নে আসা যাক, কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবী আকর্ষণের বাইরে চলে যায়? এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে কত বেগে ছোড়া হলে তা আকর্ষণের বাইরে চলে যায়। আকর্ষণের বাইরে মানে হচ্ছে মুক্তি বেগ, মুক্তি পাওয়া, অর্থাৎ পৃথিবীর এই আকর্ষণ থেকে যে অভিকর্ষ যে টান রয়েছে তার থেকে আমরা মুক্তি পাচ্ছি। তো এই যে মুক্তি পাওয়া, যে মুক্তি বেগ বলা হয় এটাকে, যে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। অর্থাৎ ঢিলকে তোমরা যদি উপরে ছোড়ো দেখবা কিছুক্ষণ পর ঢিলটা মাটিতে চলে আসবে। কারণ কি, যে ঢিলটা অভিকর্ষের টানে আবার এই অভিকর্ষের টানে আবার মাটিতেই ফিরে আসছে। এবার একটা রকেট দেখো, একটা রকেটকে যদি ছোড়া হয় সে কিন্তু একটা স্পিডে সে নিচের থেকে উপরে উঠছে এবং পৃথিবীর বাইরে চলে যাচ্ছে। এই যে রকেট যখন ছোড়া হচ্ছে যে নির্দিষ্ট গতিবেগে ছোড়া হয়, এর ফলে সে পৃথিবীর বাইরে চলে যায়। এই যে গতিবেগটা এটা কত, এটা আমাদের জানতে হবে। এটাকে বলা হয় মুক্তিবেগ, অর্থাৎ পৃথিবীর যে অভিকর্ষ টান রয়েছে তার থেকে মুক্তিবেগ আমাদের কত হতে পারে। তাহলে এর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতিবেগে যদি কোনো যান চালানো হয় তবেই সে পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে। এটাকেই আমরা বলি মুক্তিবেগ। অর্থাৎ কোনো ঢিলকে বা কোনো বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে পৃথিবী থেকে ছোড়া হয় তবে সে পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে। এই হিসাবে রকেটকেও পৃথিবী থেকে ছোড়া হয় যাতে সে অভিকর্ষের বাইরে চলে যায়। এই হচ্ছে এটা পৃথিবীর মুক্তিবেগ বলা হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে এসছে পরীক্ষায়। তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে খেয়াল করবে, পার্শ্ববর্তী জিনিসগুলোকে খেয়াল করো। আর আমি আজকে কিন্তু বেশিরভাগ হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, বল, চাপ এই সাধারণত জিনিস নিয়ে একদম বেসিক পার্ট গুলো নিয়ে আমি আলোচনা করছি, যে এখান থেকে যে ধরনের প্রশ্ন এসছে সেইগুলো নিয়ে। তো অবশ্যই এগুলোকে কিন্তু একদম গুরুত্ব সহকারে দেখা উচিত। নেক্সট যে প্রশ্নটা বলেছে, পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 30 কেজি হয় চাঁদে বস্তুটির ওজন কত হবে? দেখো একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 30 কেজি হয় চাঁদে কত হবে? এবার কথা হচ্ছে তাহলে আমাকে জানতে হবে পৃথিবীর কোনো বস্তুর ওজন চাঁদে তার কত গুণ হয়ে যায়। তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যাই হোক না কেন চাঁদে তার 1/6 গুণ হয়ে যায়। অর্থাৎ চাঁদে যে তার ওজন কিন্তু কমে যাচ্ছে। তাহলে বলতে পারি পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 1 কেজি হয় চাঁদে গিয়ে 1/6 গুণ হয়ে যাবে সেটা। তাহলে সেটাই হচ্ছে চাঁদের ওজন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি যদি 60 কেজি হয় পৃথিবীতে হয়ে যাবে 6 দিয়ে ভাগ করলে 10 কেজি হয়ে যাবে। সেম এখানে কোনো বস্তুর ওজন যদি 30 কেজি হয় তাহলে চাঁদে গিয়ে বস্তুর ওজন কত হবে? চাঁদে গিয়ে বস্তুর ওজন হবে 30 গুণ 1/6। তাহলে কাটলে থাকবে 5। তাহলে অ্যান্সার সি, এত কেজি হয়ে যাবে। তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 30 কেজি হয় চাঁদে কিন্তু ওই বস্তুটির ওজন হয়ে যাবে 5 কেজি। কারণ আমরা কি জানলাম, পৃথিবী থেকে চাঁদের যে অভিকর্ষ যে বস্তুর যে রয়েছে সেটা হচ্ছে 1/6 গুণ। অর্থাৎ পৃথিবীতে যত বস্তু ওজন যা হবে তার 1/6 গুণ হচ্ছে চাঁদে হবে। এবার কথা হচ্ছে সূর্যতে কত হবে। দেখো সূর্য পৃথিবী থেকে অনেক বড় এবং পৃথিবীর মধ্যাকর্ষণ টান যে অভিকর্ষীয় টান রয়েছে তার থেকে সূর্যের অভিকর্ষ টান কিন্তু অনেক বেশি। সূর্যের কাছাকাছি কোনো বস্তু থাকলে সেটাকে অনেক গতিবেগে সে নিজের দিকে টানে।
তাহলে কত হবে? হবে হচ্ছে 27 গুণ। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 1 কেজি হয়, তাহলে সূর্যে গিয়ে সেই বস্তুর ওজন হয়ে যাবে 27 কেজি। তাহলে এই 30 কেজি বস্তু তাহলে নিজেরাই গুণ করে বলতে পারবে যে 30 দিয়ে 27 কে গুণ করলেই আমরা পেয়ে যাব উত্তর। এইভাবে ওজন তাহলে নির্ভর করছে কি ওই ওই যে প্ল্যানেটটা বা ওই যে গ্রহটা রয়েছে ওই গ্রহ তার গ্রাভিটি অর্থাৎ ঘনত্ব হিসাবে তার নির্ভর করে থাকে। তার অভিকর্ষজ বল বা অভিকর্ষ টানের উপর সে নির্ভর করে থাকে সেই বস্তুর ওজন। তাহলে কোনো বস্তুর ওজন কিন্তু নির্ভর করে থাকে ওই পৃথিবীতে বা পৃথিবী হোক বা কোনো যে কোনো গ্রহ হোক, সেই গ্রহ কত বলে কোনো বস্তুকে নিজের দিকে টেনে রাখছে, সেটাই তাই বস্তুর ওজন হয়ে যাচ্ছে। তাহলে ওজন নির্ণয় করছি আমরা কিভাবে? ওজন কিন্তু একটা ব্যক্তির ওজন আমরা সাধারণত কোনো মেশিনে গিয়ে আমরা মাপলেই ওজনটা পেয়ে যাচ্ছি। এই ওজনটা নির্ণয় করছে কিভাবে? ওজনটা অ্যাকচুয়ালি নির্ণয় হচ্ছে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে সেই অনুসারে। তো এইভাবে সমস্ত কিছু কিন্তু একটা ট্রিপিক্যাল জিনিস কিন্তু তোমাদের মাইন্ডে চলে আসতে পারে। সমস্ত কিছু অনেক ডিটেলসে আলোচনা রয়েছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে সায়েন্স বেসিক রেলওয়ে এক্সাম বেসিস ক্লাস যেগুলো সায়েন্স রিলেটেড, আমরা সেই ধরনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব এবং ওর রিলেটেড যেগুলো আছে ছোটখাটো সেইগুলো জিনিসগুলো আমি জানার চেষ্টা করব। না হলে বিস্তর জিনিস যদি আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, একটা জিনিস নিয়ে পুরো ক্লাস চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজের কাজ কিচ্ছু হবে না। তাহলে নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, বলা হয়েছে চাপের এসআই একক কি? দেখো চাপের এসআই একক কি লিখবো? চাপ। তাহলে প্রথমে চাপের এসআই একক লেখার আগে আমরা জানবো যে চাপের সূত্রটা কি, মানে চাপ বের করা হয় কিভাবে, তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। তাহলে চাপ বের করা হয় কিভাবে? চাপের এসআই একক করতে গেলে চাপের সূত্রটা আমরা আগে জানবো। তাহলে চাপের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, এই সূত্রটা দিয়ে আমরা চাপ নির্ণয় করতে পারবো। তাহলে আগের প্রশ্নগুলো কিন্তু আমি ঘনত্ব দেখিয়েছি, ঘনত্বের সূত্রটা দেখিয়েছি, আর এখানে দেখালাম চাপের সূত্র কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে চাপের সূত্র নির্ণয় করতে গেলে আমরা কি করব? যে বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল দিয়ে যে কোনো বস্তুর ক্ষেত্রফল দিয়ে বলকে ভাগ করলে আমরা চাপের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা সহজেই বলতে পারি বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার। অপশন সি হচ্ছে উত্তর, নিউটন পার বর্গমিটার। এইভাবে দেখো যখনই কোনো একক নির্ণয় করা হয় সেটা কিন্তু হয় তার সূত্র অনুসারে। তাহলে আমরা যদি সূত্রটা পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এর একক নির্ণয় করতে পারবো। সূত্রটা ভালো করে মুখস্থ করলে সূত্র যেমন মুখস্থ হবে, একক আমরা নির্ণয় করতে পারবো। তো এগুলো একটা বিস্তর আলোচনা, এগুলো ছোট থেকে তোমরা যদি ঠিকমতো হতো তাহলে এগুলো কিন্তু করতে অতটা তোমাদের অসুবিধা হতো না। তো আজকে যে 8টা প্রশ্ন তোমাদের করালাম, এর পাশাপাশি অনেকগুলো জিনিস তোমাদের বললাম, এগুলো কিন্তু তোমরা একটু সিরিয়াসলি ভাবে নেওয়ার চেষ্টা করো এবং এগুলোকে নোট ডাউন করে রাখো। আশা করি এই জিনিসগুলোকে তোমরা এক্সামে কোনো না কোনো এক্সামে পেয়ে যাবে। তো অবশ্যই বিজ্ঞানের উপর কিন্তু যে স্পেশাল ক্লাস চলছে সেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে এবং অনেক ডিটেলসে আসবে। পরবর্তীতে আরো অনেক প্রশ্ন থাকবে তোমাদের, এগুলোকে জানার জন্য দেখার জন্য অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখতে হবে। যদি ভালো লেগে থাকে, আজকে যদি কোনো কিছু তোমাদের শিখতে পারো আজকে ভিডিও থেকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক তথ্য নিয়ে, অনেক প্রশ্ন নিয়ে। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য।